বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে 12,000 কোটি টাকার ক্ষতি, পুড়ে গেছে ওষুধ শিল্পের 200 কোটি টাকার কাঁচামাল। রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলায় অনেকেই হতাশ, বললেন মির্জা ফখরুল। শিক্ষা ব্যবস্থার দুরবস্থার জন্য দুষলেন রাজনীতিবিদ ও আমলাতন্ত্রকে। শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ চলছে, দাবি পূরণে যাচ্ছেন আমরণ অনশনে, বিএনপির সংহতি প্রকাশ। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন, নিরপরাধ দাবি করে খালাস চাইলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রফতানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতি 12,000 কোটি টাকারও বেশি। এর দায় সিভিল এভিয়েশন, কাস্টমস কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এড়াতে পারবে না। আর বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেলের দাবি, কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে। দেশের ভাবমূর্তি নষ্ট কিংবা ব্যবসা ক্ষতিগ্রস্ত করতে পাশের দেশও এটি করাতে পারে। রাজধানীর একটি হোটেলে শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর মতবিনিময় অনুষ্ঠানে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবির পক্ষ থেকে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তে সরকার ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিশন গঠনের দাবি জানানো হচ্ছে। তাদের প্রশ্ন, এই ঘটনা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? এতে শুধু আর্থিক ক্ষতি নয়, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে মত তাদের। কার্গো ভিলেজের আগুনে শুধু ওষুধ শিল্পের অন্তত 200 কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে, চামড়া শিল্পের 12 কোটি টাকা আর রফতানি খাতের অ্যাক্সেসরিজ পণ্যের 23 কোটি টাকা ক্ষতি হয় বলে জানান ব্যবসায়ীরা। এ সময় বিটিএম এর সভাপতি জানান, কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের ঘটনা কারখানায় হলে মালিককে ধরে নিয়ে যেত সরকার, তাই যাদের অবহেলায় অগ্নিকাণ্ড হয়েছে তাদের আইনের আওতায় আনা উচিত। বিলম্ব হলো কেন, এর জন্য দায়ী কারা, ভবিষ্যতে এ ধরনের ঘটনার দায় কেউ যেন এড়াতে না পারে, সেই জন্য দায়িত্ব অবহেলার শাস্তি কি হবে? আমরা মনে করি এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে অবিলম্বে একটি স্বচ্ছ ও কার্যকর তদন্ত করা অত্যন্ত জরুরি। এভাবে যদি ক্রমশ ফ্যাক্টরি পরের পর অগ্নিকাণ্ড হয়, হইতে হইতে শেষ পর্যন্ত একটা আন্তর্জাতিক বিমানবন্দরে হয়, আপনারা চিন্তা করেন আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি কোথায় যাবে। অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের প্রযুক্তিগত আধুনিকায়নের সাথে প্রচলিত ব্যবস্থার সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। আগুন নেভাতে পর্যাপ্ত পানি না পাওয়া এক্ষেত্রে বড় সমস্যা হয়ে দেখা দেয়। এমনকি বিশেষায়িত এলাকা ইপিজেডেও আগুন নিয়ন্ত্রণে পানির সংকটে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। এজন্য সংশ্লিষ্ট সরকারি বেসরকারি তদারকি সংস্থাগুলোর কাজে আরও স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ অগ্নি নির্বাপন বিশেষজ্ঞের। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। চট্টগ্রাম ইপিজেডে 8তলা ভবনের 5ম তলায় আগুন লাগে বৃহস্পতিবার দুপুর 2টার দিকে। অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট নিয়ন্ত্রণে নিজেদের গাড়িতে আনা পানি ব্যবহার করতে থাকে। বিকাল 5টা পর্যন্ত ভবনের ওপরের 3টি ফ্লোর দাউ দাউ করে জ্বলতে দেখা যাচ্ছিল। এক পর্যায়ে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে, কিন্তু আশপাশের উৎস থেকে পানি আনার চেষ্টা করেও হিমশিম খেতে হচ্ছিল ফায়ার সার্ভিসকে। পর্যাপ্ত পানির যোগান পাওয়া যাচ্ছে, তারপরে রেশনিং করে বিভিন্নভাবে আমরা কাজ করছি। আমি বলছি সার্বিক বিষয়গুলো আমার ঊর্ধ্বতন এখানে আর অনেক আছে, আমার কমান্ডার আমাদের এইখানে আমাদের সর্বোচ্চ প্রযুক্তিগত যেই ভেহিকেল লেটেস্ট অত্যাধুনিক যেগুলো এখানে আছে আমরা এখানে সব প্রয়োগ করেছি। আমাদের এখানে এরিয়াল প্ল্যাটফর্ম রয়েছে, আমাদের এখানে টিটিএল রয়েছে। এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেডের মতো বিশেষায়িত এলাকায় আগুন নেভাতে পানির সংকট সংশ্লিষ্টদের অনিয়মের বিষয়টি সামনে চলে আসছে। ফায়ার সেফটি বিশেষজ্ঞ বলছেন, ভবন নির্মাণ ও কার্যক্রম অনুমোদনের প্রতিটি পর্যায়ে তদারকি স্বচ্ছতা ও কঠোরতা জরুরি। আগুন ধরে সব ফ্লোরে আগুন হয়ে গেল, 100 গজ দূরে ছিল আপনার ফায়ার সার্ভিস, তাহলে আগুন ধরলো তাহলে নিভাতে পারলো না কেন? তাহলে তাদের নিজস্ব ওই বিল্ডিংয়ের নিজস্ব কোনো আগুন নিভানোর সিস্টেম ছিল না। কিন্তু আগুন লাগার পরে আবার নিচের দিকে চলে আসলো, এটা অনেকগুলা জিনিস এর ভিতরে জড়িত আছে। স্ট্রাকচারাল ইন্ট্রিগিটি এগুলো দেখতে হবে যে কেন এটা হলো।
ঢাকা চট্টগ্রাম সহ বড় শহরগুলোর বহুতল ভবনে আগুন নেভানোর জন্য প্রযুক্তির ব্যবহার করতেও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। বিশেষ করে শহর অঞ্চলের রাস্তাঘাট ও অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয় না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের দুর্ভাগ্য শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র। শিক্ষা খাতকে অনেক কম গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, একটি অভ্যুত্থানের পর দেশকে সুন্দরভাবে সাজানোর সুযোগ এলেও রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলায় অনেকে হতাশ হচ্ছেন। আহমেদ সারওয়ারের রিপোর্ট। ঢাকা মহানগরীতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় পরিক্রমা। সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবর্ধনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সামনে একটি নতুন সূর্য উঠুক এই সম্ভাবনা দেখতে চান তিনি, কিন্তু ইদানিং অনেকেই হতাশ হচ্ছেন। অনেকেই বর্তমান এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে তুলে যাচ্ছেন, যখন চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমরাই, এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র। এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা বিএ পাস করাই, এমএ পাস করাই চাঁদপুরের গ্রাম থেকে অথবা আমার ঠাকুরের গ্রাম থেকে, সে ঘুরে বেড়ায়, কোনো কাজ পায় না, কারণ বিএ পাস এমএ পাসকে দিতে চাকরি দিতে ওনারা পারেন না। আপনার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটা ডিপ্লোমা নিতে পারতো আপনার ইলেকট্রিসিটির উপরে, অথবা আপনার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, অথবা অন্যান্য বিষয়গুলোর উপরে, তাহলে কিন্তু তার চাকরি কেউ আটকাতে পারত না। এই যে নীতির ব্যাপারটা, এখানেই রাজনীতিবিদদের ফেলিয়ার। এই যে আমাদের স্যাররা আন্দোলন করছেন, রাস্তায় আছেন শিক্ষকদের বেতনের জন্য, এটা তো অনেক ভালো হতে পারত। মির্জা ফখরুল বলেন, দেশে এখন ক্রান্তিকাল, একটি অস্থির অবস্থা চলছে। এই অস্থিরতাকে, এই যে এখানে তো সব জেনজি, তাই না? কি তাই তো নাকি ভুল বলছি? ওদের চিন্তা, ওদের ভাবনা আর আমাদের চিন্তা ভাবনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ বয়স, প্রজন্মের যে পার্থক্য, এটা অস্বীকার করতে উপায় নেই। আমরা হচ্ছি রাজনীতির মাঠের লোক, রাস্তাঘাটে বনে বাজারে চিৎকার করি, স্লোগান দেই, বক্তৃতা করি, তাই না? তোমরা টেলিভিশনে আমাদের অনেক সময় চেহারা দেখো আর চলে যাও। এই রাজনীতিবিদদের কথা আর শুনতে ইচ্ছা করে না, ঠিক না? ঠিক তো? হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই রাজনীতিবিদরাই একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে। তারাই পথ তৈরি করে অথবা পথ নষ্ট করে। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মত বিনিময় সভা শুরু হয়। ভোট প্রস্তুতির মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে এটি ইসির প্রথম বৈঠক। এতে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার, ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, র্যাব, স্পেশাল ব্রাঞ্চ, এসবি ও সিআইডির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 20,000 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা 75% করার দাবিতে শহীদ মিনারে আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালিত হচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এই কর্মসূচি পালন করছেন। সোমবার সকাল 10টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষকেরা যোগ দিয়েছেন এতে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলবার হোসেন আজিজি জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে অনশন। দেশের কোনো শিক্ষক শ্রেণীকক্ষের পাঠদান বা প্রশাসনিক কাজ করবেন না। পরীক্ষা, ডিউটি, অফিস ফাইল সবকিছুই বন্ধ থাকবে। শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের চলমান আন্দোলনে একাত্মতা ও সংহতি জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। আজকে সন্ধ্যার মধ্যে প্রজ্ঞাপন হয়, রাতের মধ্যে আমরা এই শহীদ মিনার খালি করে চলে যাব, ঠিক না? আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। আমাদের আস্থা আছে মহাসচিবের উপর, আপনাদের উপর। আশা করি আপনারা আমাদের এই ন্যায্য দাবির ব্যাপারে শক্ত অবস্থান নিয়ে আমাদের দাবি আদায়ের ব্যাপারে আপনারা অত্যন্ত শক্ত ভূমিকা রাখবেন। আমরা যে একাত্মতা প্রকাশ করেছি তার মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবি, চাকুরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা, এই বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রকুনুজ্জামান। সরাসরি কথা বলছি তার সাথে। রকুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, শহীদ মিনার এলাকায় আছেন। শিক্ষকদের আন্দোলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি দেখতে পাচ্ছি যে আমি এখন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে আসলে গত প্রায় 9 দিন ধরে এমপিওভুক্ত মাধ্যমিকের শিক্ষক এবং মাধ্যমিক এবং সমমানের শিক্ষকদের যেই বাড়ি ভাড়া 20% সহ 3 দফা দাবিতে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলন এখনও চলছে। এবং আপনি আজকেও আমরা যেটা দেখছি যে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলেও পক্ষ থেকে এই শিক্ষকদের আন্দোলনে সমর্থন সংহতি প্রকাশ করে গেছেন। তবে এখন পর্যন্ত এই অবস্থানে শিক্ষকরা বাড়ি ভাড়া 20% বাড়ানোর যে দাবি সেটাতে তারা রয়েছেন, যে অনড় রয়েছেন। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও সরকারের দিক থেকে যেটি এখন পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে যে এটি 5%-এর বেশি বাড়ানো সম্ভব নয়। তবে তারা কোনোভাবেও এই দাবি থেকে এখন পর্যন্ত তাদের অবস্থানে অনড় রয়েছেন এবং এই অবস্থানে অনড় রয়ে আপনি জানেন যে প্রায় 30 লাখ শিক্ষক রয়েছেন, 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে, এমপিওভুক্ত 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 6 লাখ শিক্ষক রয়েছেন এবং এই 6 লাখ শিক্ষক এবং সঙ্গে কর্মচারীদেরও একটি দাবি রয়েছে যে 75% তাদের বোনাস দিতে হবে। এবং এই 3 দফা দাবিতেই যে আন্দোলনটি চলছে, আজকে আন্দোলনের এই পর্যায়ে এসে তারা আসলে কি কর্মসূচি দিবেন, হয়তো বিকাল নাগাদ তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এবং এখনও এই আন্দোলন চলমান রয়েছে পুরো কেন্দ্রীয় শহীদ মিনার এবং শহীদ মিনার চত্বর জুড়েই কিন্তু শিক্ষকরা অবস্থান করছেন, শিক্ষক কর্মচারীরা সারা দেশ থেকে আসা। এই ছিল এই শহীদ মিনারের আন্দোলনের ধন্যবাদ রকুন আপনাকে। শহীদ মিনার এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রকুন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় শেখ হাসিনার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে তাকে খালাসের আর্জি জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সকালে ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি ট্রাইব্যুনাল আইনের নানা সীমাবদ্ধতা আছে দাবি করে বলেন, এই আইনে বিচার হলে তা হবে প্রশ্নবিদ্ধ। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত রাষ্ট্রপক্ষের নানা যুক্তিতর্কের বিরোধিতা করেন। বলেন, মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে শেখ হাসিনার হাত ছিল না। সরকার চালাতে গেলে অনেক অপ্রিয় কাজ করতে হয়। এর আগের 5 দিনে এই মামলার অভিযোগের পটভূমি ও সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে শেখ হাসিনার মামলায় একমাত্র গ্রেফতার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাকে দিতে হবে। সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয়, এ কথাটা আমি বলেছি। সেই কারণে আমি বলেছি যে আইনটি এমন একটি আইন
যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো, ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটো। এই সাঁতার কাটা কতখানি সম্ভব এটা প্রসিকিউশন রাষ্ট্রের কাছে, ট্রাইব্যুনালের কাছে আমি ছেড়ে দিয়েছি। দর্শক, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর, সরাসরি কথা বলবো তার সাথে। নাবিল, এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা যুক্তিতর্ক উপস্থাপন চলছে, এখন কি অবস্থায় আছে এবং আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? তৃণা, শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা, সেখানে রাষ্ট্রপক্ষের যে যুক্তিতর্ক সেটি উপস্থাপন শেষ। এখন আসামি পক্ষের অর্থাৎ শেখ হাসিনার পক্ষে যিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, তিনি কিন্তু তার যুক্তিতর্ক খণ্ডনের চেষ্টা করছেন এবং নিজের যুক্তিতর্ক তিনি তুলে ধরবেন। আমরা যেটা দেখেছিলাম যে রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে শেখ হাসিনা এক ধরনের ওয়াইড স্প্রেড একটি গণহত্যা করেছেন, তার নির্দেশে সংগঠিত হয়েছে। সেখানে আমরা আজকে যেটি দেখেছি যে শেখ হাসিনার পক্ষের যিনি আইনজীবী, তিনি কিন্তু বলছেন যে শেখ হাসিনার নির্দেশে কোনো ধরনের ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক যে কিলিং সেটি হয়নি। তিনি বলছেন যে রাষ্ট্রের যে শক্তি ছিল, রাষ্ট্র যদি চাইতো সেক্ষেত্রে আরও বড় ধরনের হত্যাকাণ্ড হয়তো সংগঠিত হতো। এবং তিনি যেটি আসলে বলতে চাচ্ছেন, তিনি প্রথমে যেটি বলেছেন যে এই আইনে অর্থাৎ ট্রাইব্যুনালের প্রচলিত আইনে এই হত্যা মামলা বিচার হতে পারে না। তার দাবি অনুযায়ী এই আইনে বিচার, তিনি যেটি উদাহরণ দিয়েছেন যে এক প্রকার আসামি পক্ষকে হাত পা বেঁধে নদীতে সাঁতার কাটতে বলার মতো। আমরা দেখেছিলাম যে রাষ্ট্রপক্ষ কিন্তু একদম স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন শাসনামল এবং কিভাবে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সরকার পরিণত হয়েছিল সেটি কিন্তু তুলে ধরেছিল এবং সেটি খণ্ডন করতে গিয়ে কিন্তু আজকে তিনি ৭২-এর যে নির্বাচন সেটির কথা বলেছেন, তিনি রক্ষী বাহিনীর কথা বলেছেন। তিনি বলছেন যে রক্ষী বাহিনী গঠন সেটি কোনো ভুল ছিল না। সেই সাথে গত ১৫ বছরের যে হত্যাকাণ্ড সেটিও কিন্তু রাষ্ট্রপক্ষ গুম খুন হত্যার যে ঘটনা ঘটেছে সেগুলো রাষ্ট্রপক্ষ বলেছিল এবং আজকে সেটি তিনি খণ্ডন করতে গিয়ে তিনি বলেছেন যে একটি রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক সময় রাষ্ট্রকে কঠোর হতে হয় এবং সেই কঠোর হতে গিয়ে কিছু কিছু ভুল ত্রুটি থাকতে পারে। আমরা যেটি দেখেছি যে তিনি কিন্তু শেখ হাসিনার পক্ষের যিনি আইনজীবী, তিনি কিন্তু বলতে চাইছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে সে সকল অভিযোগ আসলে সত্য নয়। তিনি সকল অভিযোগই আসলে এক প্রকার খণ্ডন করার চেষ্টা করেছেন। আমরা দেখেছিলাম যে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু শেখ হাসিনার সময় অর্থাৎ ২০০৮ থেকে ২৪ পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলো নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন যে কিভাবে আসলে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার পরিণত হয়েছিল এবং সেটিও খণ্ডন করতে গিয়ে তিনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনা কিন্তু তিনি তার দাবি অনুযায়ী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিলও করেন এবং কোটা বিরোধী যে আন্দোলন, তিনি কিন্তু বলেছেন যে কোটা বাতিলও কিন্তু শেখ হাসিনার ভূমিকা নেই। তিনি বলতে চাচ্ছেন যে কোর্টই সেটি বাতিল করেছিল। তৃণা, ধন্যবাদ নাবিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাবিল। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ছিল সন্ত্রাস ও নকল মুক্ত। আওয়ামী লীগ সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সকালে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদের মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দুলু বলেন, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের এমনভাবে শিক্ষা দিতে হবে যেন তারা আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে পারে, মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ওই শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। আগামী দিনে এই শিক্ষার্থীরা যেন দেশ পরিচালনা করতে পারে, বিএনপি এই শিক্ষা ব্যবস্থাই করতে চায় বলে মন্তব্য করেন তিনি। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুনে ১২,০০০ কোটি টাকার ক্ষতি, পুড়ে গেছে ওষুধ শিল্পের ২০০ কোটি টাকার কাঁচা মাল। রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলায় অনেকেই হতাশ বললেন মির্জা ফখরুল। শিক্ষা ব্যবস্থার দুরবস্থার জন্য দুষলেন রাজনীতিবিদ ও আমলাতন্ত্রকে। শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ, দাবি পূরণে আমরণ অনশনে, বিএনপির সংহতি প্রকাশ। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন, নিরপরাধ দাবি করে খালাস চাইলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল ৪টায়। এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।